মুড়মুড়ে ক্লাসরুমে আজকে আমরা করব সাম ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম সলিউশন, অর্থাৎ দ্রবণের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেটা আমরা ফার্স্ট পার্ট অলরেডি দিয়ে দিয়েছি। আর সেকেন্ড পার্ট, প্রথম পার্টটা বলছে অভিস্রবণ চাপ বলতে কি বোঝো। কোনো দ্রবণের ওপর ন্যূনতম যে বাহ্যিক চাপ প্রয়োগ করলে অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে দ্রবণের দিকে দ্রাবক অণুর স্বতঃস্ফূর্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, অর্থাৎ অভিস্রবণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়, সেই চাপকে দ্রবণটির অভিস্রবণ চাপ বলে। পরের কোশ্চেন আছে, বিশুদ্ধ ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক 61.3 ডিগ্রি সি, 38 গ্রাম ক্লোরোফর্মে 10.04 গ্রাম ন্যাপথলিন দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক হচ্ছে 72.5 ডিগ্রি সি। ক্লোরোফর্মের কেবি নির্ণয় করতে হবে আর মোলার বাষ্পীভবনের লিনতাপ নির্ণয় করতে হবে। এই অঙ্কগুলো করার জন্য আমার দরকার কী কী দিয়ে দিয়েছে সেটা বের করার, সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি। প্রথম আসছে ডেল টিবি, স্ফুটনাঙ্কের উন্নয়ন কত, 72.5 মাইনাস 61.3। দেখো দিয়ে দিয়েছিল দ্রবণের স্ফুটনাঙ্ক 72.5 আর বিশুদ্ধ দাবক ছিল 61.3। বাড়লো কতটা, বিয়োগ করলাম 11.2 ডিগ্রি সেন্টিগ্রেড বা 11.2 ডিগ্রি কেলভিন, কারণ উষ্ণতার পার্থক্য সেলসিয়াস এবং কেলভিন স্কেলে সমান হয়। দ্রাবকের পরিমাণ কত বলে দিয়েছিল, 38 গ্রাম। দ্রাবকের পরিমাণ হলো 38 গ্রাম, দ্রাবের পরিমাণ হচ্ছে 10.4 গ্রাম। দেখো দিয়ে দিয়েছে ক্লোরোফর্ম এত গ্রাম দ্রবীভূত রয়েছে। দ্রাবের আণবিক ভর কত বলে দিয়েছিল, 128। এটা বলা নেই, এটা দেওয়া রয়েছে সংকেত C10H8। কার্বনের 12, 10 12 120, হাইড্রোজেন 1 করে 8 8, 120 যোগ 8 128। এবার আমরা এটা এখানে পুট করে দিয়েছি, ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই M2 W1। এটা করলে আসছে 5.843। এরপর আসছে মোলার স্ফুটনাঙ্ক বাষ্পীভবনের লিনতাপ বের করতে বলেছে। পরেরটাতে কেবির মান পেয়ে গেছি ক্লোরোফর্মের, এবার বাষ্পীভবন লিনতাপ ফর্মুলা হচ্ছে কেবি ইকুয়াল টু RTB² ইন্টু 1000 ইন্টু LV। তাহলে LV ইকুয়াল টু কী হবে, RKB² ইন্টু 1000 ইন্টু কেবি। তাহলে আর এর ভ্যালু 1.8987 আর টিবির মান কত হবে 63.3 যোগ 273 কেলভিনে নিয়ে গেলাম, অত স্কোয়ার 1000 ইন্টু কেবি। কেবির মান পেয়েছি 5.43, পুট করে দিয়েছি 40.89 ক্যালোরি মোল ইনভার্স। এখানে বলা ভালো, আমরা আগের দিন যে অঙ্কগুলো করেছিলাম তার মধ্যে 7 নম্বর, মানে এর ফার্স্ট পার্টের 7 নম্বর কোশ্চেনের দেখবে একটা জায়গায় আছে ওই M2 বের করতে হবে। ওটা হওয়া উচিত ছিল 75 ইন্টু সামথিং, সেটা আমি তার জায়গায় ভুল করে 74 করে ফেলেছিলাম। তাই আমার উত্তর ছিল 177 পয়েন্ট সামথিং, ওটা হবে 180 পয়েন্ট সামথিং। তোমরা একটু ঠিক করে নিও। পরের কোশ্চেন কি বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে KCl এর দাব্যতা 34। তাহলে আমাকে কি বলে দিল, KCl এর দাব্যতা 34 মানে 100 গ্রাম জলে 34 গ্রাম KCl দ্রবীভূত আছে। দ্রবণের ঘনত্ব বলে দিয়েছে 2 গ্রাম পার সেমি কিউব বলে। মোলারিটি নির্ণয় করতে হবে এবং KCl এর মোল ভগ্নাংশ। তো আমরা কি জানি 100 গ্রাম জলে আছে কতটা, 34/74.5 মোল। 74.5টা হচ্ছে KCl এর আণবিক গুরুত্ব। তাহলে 1000 গ্রাম জলে কতটা থাকবে, আমরা বের হলো 4.56। তাহলে মোলারিটি হলো 4.56। আর দ্রবণের আয়তন কী হবে, দেখো 100 গ্রাম জলে রয়েছে 34 গ্রাম KCl, তাহলে মোট ভর কত, 100 34 34। তাহলে ভর বাই ঘনত্ব করলাম, তাহলে আয়তন পেলাম হচ্ছে 67 সেমি কিউব। তাহলে 67 সেমি কিউবের মধ্যে দাবু আছে কতটা, 34/74.5 ml 5 মোল। তাহলে 1000 থাকবে কত না 6.81। দ্রবণের মোলারিটি হবে 6.81। মোল ভগ্নাংশ হিসেবে বের করবো KCl এর মোল সংখ্যা বাই জলের মোল সংখ্যা যোগ KCl এর মোল সংখ্যা। এটা করলে আছে 0.0759। তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, অনেক সময় আমার ক্যালকুলেশনে ভুল হয়ে যায়। SC 107, গ্লুকোজের জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক 100.01 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দ্রবণে 100 গ্রাম গ্লুকোজের অনুসংখ্যা কত, কেবি দেওয়া আছে 0.5 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে ডেল টিবি ইকুয়াল টু কী হবে, কেবি ইন্টু এম। তাহলে ডেল টিবির মানটা হচ্ছে 0.01, কেবি হচ্ছে 0.5 আর এমটা বের করতে হবে।
তাহলে m ইকুয়াল টু কত হবে 0.01 বাই 0.5, দ্যাট মিনস 0.02। এবার আমার অনুসংখ্যা বের করতে বলি, তাহলে 1000 গ্রাম জলে কত রয়েছে মোল, 0.02 মোল আছে, তার মানে অনুসংখ্যা হবে 0.02 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 100 গ্রাম জলে কত রয়েছে, ক্যালকুলেশন করলে আসছে 1.2044 ইন্টু 10⁻21 টি। তো পরের কোশ্চেন দেখো এসসি 138-এ রয়েছে। পরের কোশ্চেন শুরু করে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, এবং প্লিজ আমার ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করো যাতে তারাও অঙ্কগুলো পেয়ে যায়। 1.25 গ্রাম জৈব স্টারকে 99 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করে একটি দ্রবণ তৈরি করা হয়েছে। দ্রবণটার বয়লিং পয়েন্ট বিপি বলে দিয়েছে 80.31 ডিগ্রি সেন্টিগ্রেড। জৈব স্টার আণবিক ভর বের করতে হবে। বিশুদ্ধ বেঞ্জিনের স্ফুটনাঙ্ক বলেছে 80.1, তাহলে বেঞ্জিনের স্ফুটনাঙ্ক 80.1 আর দ্রবণের হচ্ছে 80.3, বিয়োগ করলে পেয়ে যাবো ডেলটিবিটা। আর কেবি বলে দিয়েছে 2.53। তাহলে আগে আমরা কী কী বলে দিয়েছে এবং কী ফর্মুলা সেইটা আমি লিখে নিয়েছি। দেখো ফর্মুলা হচ্ছে ডেলটিবি ইকুয়াল টু কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই M2 W1। তো W2 কি, দ্রাবের পরিমাণ কত 1.25 গ্রাম, W1 কি, দ্রাবকের পরিমাণ 99 গ্রাম। ডেলটিবি দুটো বিয়োগ করে পেয়েছি 0.21, কেবি বলেছে 2.53, বসিয়ে দিয়েছি ভ্যালুগুলো, পুট করে আণবিক ভর বেড়েছে 152.12। আবার বলছি ক্যালকুলেশনগুলো একটু দেখে নেবে, আমার ক্যালকুলেশন ভুল হতে পারে। পরেরটা বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে মানব কোষের অভিস্রবণ চাপ 8.21 ATM। 1 লিটার জলে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে দ্রবণকে স্যালাইন হিসেবে কাজে করা যায়, মানে ওই দ্রবণে অভিস্রবণ চাপ হবে 8.21, অর্থাৎ আইসোটনিক হয়ে যাবে, তবেই ব্যবহার করতে পারবো। আমি ধরে নিয়েছি 1 লিটার জলে x গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে, তাহলে মোলারিটি কত হবে x বাই 100 মোল লিটার ইনভার্স। তাহলে অভিস্রবণ চাপ পাই ইকুয়াল টু কি হয় CRT, পায়ের ভ্যালু বলে দিয়েছে 2.81। তাহলে সব ভ্যালুগুলো পুট করে দিয়ে ক্যালকুলেশন করেছি আমরা, করেছি 60.4, অর্থাৎ 1 লিটার জলে 60.4 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে দ্রবণটা স্যালাইন হিসাবে ব্যবহার করা যাবে। এবার বলছি রাউল্টের সূত্রের ঋণাত্মক বিচ্যুতি দেখা যায়, এমন একটা উদাহরণ দ্রবণের। এটা হবে অ্যাসিটোন এবং ক্লোরোফর্মের মিশ্রণ ঋণাত্মক বিচ্যুতি দেখায়, কারণ অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম কেউ পৃথকভাবে হাইড্রোজেন বন্ড ফর্মেশন করতে পারে না, কিন্তু এদের মিশ্রণ যখন দিয়ে দেওয়া হলে পারে এরা হাইড্রোজেন বন্ড ফর্মেশন করে, ফলে বাষ্পায়নের হার কমে যায়, অর্থাৎ রাউল্টের সূত্রের ঋণাত্মক বিচ্যুতি এরা প্রদর্শন করে। পরের কোশ্চেন, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক গণনার দ্বারা প্রাপ্ত মানের থেকে কম হয় কেন? বলছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড ডাইমার, মানে দুটো অণু পরস্পর যুক্ত অবস্থায় থাকে, ফলে দ্রবণে দ্রবীভূত দ্রাবের কণার সংখ্যা হ্রাস পায়। যতটা আমরা দ্রবীভূত করছি তার থেকে কণার সংখ্যা ততগুলো থাকে না, তার থেকে কম থাকে সংযোজিত হওয়ার ফলে স্ফুটনাঙ্কের মান তাত্ত্বিক গণনা দ্বারা প্রাপ্ত মান অপেক্ষা কম হয়। পরের কোশ্চেন, গরম জলের প্রাণীরা জলজ প্রাণীরা গরম জলে থেকে ঠান্ডা জলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কেন ঠান্ডা পরিবেশে? কারণ এটার মধ্যে লুকিয়ে আছে হেনরির সূত্রের মধ্যে। কোনো তরলে গ্যাসের দাব্যতা কি উষ্ণতার উপর নির্ভরশীল, উষ্ণতা বাড়লে গ্যাসের দাব্যতা হ্রাস পায়। তো গ্যাসের যদি দাব্যতা হ্রাস পায়, জলজ প্রাণীরা জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম পাবে গরম জলে, ফলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে না। ঠান্ডা জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেশি থাকায় স্বাচ্ছন্দ্য বোধ করবে। পরেরটা, দুটি পৃথক পাত্রে রাখা 250 গ্রাম জলে যথাক্রমে 60 গ্রাম ইউরিয়া ও 60 গ্রাম গ্লুকোজ মিশ্রিত আছে, কোনটি স্ফুটনাঙ্ক বেশি? যেটা কণার সংখ্যা বেশি, অর্থাৎ অণুর সংখ্যা যেটা বেশি আছে সেটাই বেশি স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে 60 গ্রাম ইউরিয়া মানে কত, 60/60 1 মোল ইউরিয়া, আর 60 গ্রাম গ্লুকোজ মানে কি 60/180 1/3 মোল অফ ইউরিয়া নয়, এটা হবে গ্লুকোজ। তাহলে 60 গ্রাম গ্লুকোজ বলতে 1/3 মোল গ্লুকোজ বোঝাচ্ছে। তাহলে 60 গ্রাম ইউরিয়া থেকে 60 গ্রাম গ্লুকোজে অধিক কণা বর্তমান, তাহলে 60 গ্রাম ইউরিয়াতে গ্লুকোজের থেকে অধিক কণা যেহেতু বর্তমান রয়েছে, তাই গ্লুকোজ দ্রবণের স্ফুটনাঙ্ক কম, ইউরিয়া দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে যেহেতু 60 গ্রাম ইউরিয়াতে
60 গ্রাম গ্লুকোজ অপেক্ষা অধিক কণা রয়েছে, তাই ইউরিয়া দ্রবণে অভিস্ফোটনাঙ্ক বেশি। পরটা একটা অঙ্ক, 400 ডিগ্রি সেন্টিগ্রেড 400 কেলভিন উষ্ণতায় 300 ml 3% ইউরিয়া দ্রবণের সঙ্গে 700 ml 4% গ্লুকোজ দ্রবণ মিশিয়েছে, অভিস্রবণ চাপ কত হবে? আগে কতটা ইউরিয়া কতটা আছে সুক্রোজ আছে মোল সংখ্যায় গণনা করে নিই। তাহলে 300 ml 3% ইউরিয়া মানে কত? 300 × 3/100 মানে 9 গ্রাম ইউরিয়া, দ্যাট মিনস 9/60 মোল ইউরিয়া। একইভাবে 700 ml 4% সুক্রোজ মানে কি হচ্ছে 700 × 4/100 মানে 28 গ্রাম সুক্রোজ, দ্যাট মিনস 28/342 মোল সুক্রোজ। তো দ্রবণের আয়তন কত হলো? 300 + 700 মানে 1000 ml মানে 1 লিটারে। দ্রাব আছে কত? 9/60 + 28/342 মোল। আমরা এখানে ক্যালকুলেশন করলাম না, একবারে বসিয়ে দিলাম। এটা সি, তাহলে পাই = CR2 অভিস্রবণ চাপ। এখানে দেখো ভ্যালু করে পুট করে দিয়েছি, করলে এসছে পায়ের মান 7.61। দ্রবণটি অভিস্রবণ চাপ হবে 7.61 ATM। এবার বলছে আদর্শ অনাদর্শ দ্রবণের মধ্যে 4টে পার্থক্য। দেখো আমরা 3টে ভাগ করে নিয়েছি, বিষয়, আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ। বিষয় হচ্ছে রাউল্টের সূত্র। আদর্শ দ্রবণ যে কোনো অবস্থায় রাউল্টের সূত্র মেনে চলে। অনাদর্শ দ্রবণ যে কোনো উষ্ণতায় যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মানে না। অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। আদর্শ দ্রবণের ক্ষেত্রে অণুগুলোর পারস্পরিক, একই অণুর পারস্পরিক আকর্ষণ বল ভিন্ন অণুর পারস্পরিক আকর্ষণ বল সমান, অর্থাৎ দ্রাবক এবং দ্রাবকগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে পৃথক অবস্থায়, দ্রবণের মধ্যেও দ্রাবক এবং দ্রাবকের মধ্যে আকর্ষণ বল সেম হয়, কিন্তু অনাদর্শ দ্রবণে তা হয় না। তারপর হচ্ছে ডেলভি মিক্সিং মানে আয়তনের পরিবর্তন। আদর্শ দ্রবণে ডেলভি মিক্সিং 0, অনাদর্শ দ্রবণে নট ইকুয়াল টু 0। হিট অফ সলিউশন ডেলএইচ, এনথালপির পরিবর্তন আদর্শ দ্রবণের ক্ষেত্রে 0, অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে নট ইকুয়াল টু 0। এরপর বলছি ইথানল এবং জলের মিশ্রণ কোন ধরনের অ্যাজিটোপিক মিশ্রণ প্রদর্শন করে? এটা সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিটোপিক মিশ্রণ গঠন করে। এবার 172 পৃষ্ঠা, জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন? এটা 2017 সালেও এসেছিল এই কোশ্চেনটা। বলছে ইউরিয়া একটি অনুদ্বায়ী দ্রাবক, জলে ইউরিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপের থেকে কম হয়, তাই বিশুদ্ধ জলের হিমাঙ্ক অপেক্ষা কম যে উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ অর্থাৎ কঠিন দ্রাবকের বাষ্পচাপের সমান হয়, সেই উষ্ণতায় দ্রবণস্থিত জল বরফে পরিণত হয়, অর্থাৎ ওই উষ্ণতায় হচ্ছে ইউরিয়ার হিমাঙ্ক, অর্থাৎ জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যাবে। এটা আমরা সেই গ্রাফে পুট করে দেখিয়েছিলাম, গ্রাফে লজিক্যালি। দেখো এখানে ছোটো করে আমি গ্রাফটা এঁকে দিই। এটা ছিল বিশুদ্ধ দ্রাবক, পিওর সলভেন্ট। এবার বিশুদ্ধ দ্রাবকের দ্রবণের বাষ্পচাপ কম, তো এটা এখানে দেখো কঠিন দ্রাবককে সলভেন্ট কোথায় টাচ করছে, এখানে যে উষ্ণতা টাচ করার কথা তাতে কম উষ্ণতা গিয়ে টাচ করতে হচ্ছে, ফলে হিমাঙ্কটা কমে যাবে। এরপরে বলেছে আদর্শ দ্রবণের দুটো বৈশিষ্ট্য। একটু আমরা পড়লাম, যে কোনো উষ্ণতায় এবং যে কোনো গাঢ়ত্বের রাউল্টের সূত্র মেনে চলবে, আর দ্রাবক দ্রাবক এবং দ্রাবক দ্রাবক অণুর মধ্যে আকর্ষণ বল দ্রাবক দ্রাবকের আকর্ষণ প্রায় সমান হবে এবং একই প্রকৃতির হবে। এরপর বলেছে 65 গ্রাম জলে কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড যোগ করলে দ্রবণের হিমাঙ্ক হয় 7.5 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পাচ্ছে। দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ নির্ণয় করতে বলেছে, দেওয়া আছে 80% বিয়োজন হয়েছে আর কেএফ এত। আবার বলছি ভ্যান টপ গুণক তোমাদের সিলেবাসে নেই বলেছিল, কিন্তু বারবার আমি WBA যে তোমার 13টা অলরেডি সলভ করে দিয়েছি, সেখানেও পেয়েছো, এখানেও পাচ্ছি, তাই জন্য আমি করিয়ে দিলাম। বিয়োজন মতো আলফা ইকুয়াল টু i-1/n-1, তাহলে এখানে কত হচ্ছে 80% মানে 80/100, আর এনের মান 2, কেন NaCl ভাঙলে একটা Na প্লাস একটা Cl মাইনাস তৈরি হয়। ক্যালকুলেশন করলে আই পেলাম 1.8। রাউল্টের সূত্র অনুসারে কি ∆Tf ইকুয়াল টু I ইন্টু KF W2 ইন্টু 1000/m2W1, তাহলে কোনটার কি মানে আমি এখানে লিখিয়ে দিয়েছি এবং এখানে ভ্যালুটা পুট করে দেখো, পেলাম 8.51। এত গ্রাম দ্রাবক যোগ করতে হবে। পরের কোশ্চেন, অনুদ্বায়ী দ্রাবের 12.2 গ্রাম গ্রামে কী বলেছে? বাষ্পচাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
746.8 mm অফ Hg। দাবের আণবিক ভর নির্ণয় করো, গণনা করো। দেখো এটা করে ফেলেছি আমরা কি জানি m2 ইকুয়াল টু p0 p0 মাইনাস p w2 m1 বাই w1। তো এটা করলে পরে এটা আসছে 124.36। এটাই হচ্ছে দ্রাবের আণবিক ভর। এটা ভ্যালুটা একটু এদিক ওদিক হতে পারে। 200 গ্রাম জলে 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল আছে, দ্রবণের হিমাঙ্ক গণনা করতে বলেছে। আবার সে একই অঙ্ক, ফর্মুলা খুব সহজ, ডেল টি ইকুয়াল টু KF W2 ইন্টু 1000 M2 W1। সব ভ্যালুগুলো পুট করা হয়েছে, এসে 0.93। অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্ক হবে -0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কেলভিনে বের করে 273 থেকে বিয়োগ করবে। ইবিলিওস্কোপিক ধ্রুবক কি? এটা কেবিকেই বলে ইবিলিওস্কোপিক ধ্রুবক। 1000 গ্রাম দ্রাবকে 1 মোল কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় তাকেই বলা হয় ইবিলিওস্কোপিক ধ্রুবক। এ কেবি দ্বারা প্রকাশ করা হয়। আর কেএফকে বলা হয় ক্রায়োস্কোপিক ধ্রুবক। তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই তুমি আমাদের জানাও, এবং একইভাবে যেভাবে তোমরা আমাদের হেল্প করেছো এতদিন ধরে আমার ভিডিওগুলো দেখেছো, এইভাবেই ভিডিওগুলো দেখো, পরস্পরকে শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।